সেকেন্ডারি স্কুল তো এটা বাংলাদেশের ঢাকা শহরের সবচেয়ে মানে পশ এরিয়ার লোকজন পড়াশোনা করতো বাচ্চারা, যেমন কামাল হোসেন, ডাক্তার কামাল হোসেন সেকেন্ডারি স্কুলের স্টুডেন্ট, এখানে সব বড় বড় ছেলের বড়। তো যেহেতু আমরা ওল্ড টাউনে থাকতাম, তো ওল্ড টাউনে থাকাতে আমার আব্বার ইচ্ছা ছিল ওই স্কুলে পড়ানো। ওই স্কুলে ইনফ্যান্টে আমি ভর্তি হই, ইনফ্যান্টের পরে ক্লাস 1। ইনফ্যান্টের টেস্ট নিচে কিনা জানি না, ছোটোবেলার কথা তো মনে নাই, হয়তো নিচে এবিসিডি জানো কিনা হয়তো কিছু। তো তখন আমি ওই সেকেন্ডারি স্কুলে ভর্তি হয়েছি। ওই দিক থেকে আস্তে 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 যাতায়াত করতেন কীভাবে? তখন তো আমি থাকতাম ওই স্কুলের পাশাপাশি, বেশি দূরে না, 10 মিনিট লাগতো হেঁটে যেতে। আমি থাকতাম বানিয়ানগর, আর স্কুল ছিল লক্ষ্মীবাজার। মিউনিসিপ্যালিটি অফিস ছিল আগে, তার উপর দিকে স্কুল। বাবা কী করতেন? আমার আব্বা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন, হাবিব ইন্স্যুরেন্স কোম্পানি। চারুকলা কীভাবে খবর পেলেন? চারুকলা তো অ্যাকচুয়ালি চিনতাম না, চারুকলাতে আমি ভর্তি হব কি হব না তাও জানতাম না। আমি যখন স্কুলে ভর্তি হই তখন আমি এমনি ছবি আঁকি, টুকটাক ছবি আঁকি, আমার বেশি মনোযোগীও না, কিছু না, ছবি আঁকার শখ, ছবি আঁকি। ক্লাস 1 থেকে আমি পুরস্কার পাই সেকেন্ডারি স্কুলে। তখন একটা আলাদা মানে খুবই ভালো লাগলো যে পুরস্কার পেলাম, খুব মনোযোগী হলাম। তারপরে প্রতি বছরে এক্সিবিশন হতো, প্রতি বছরই আমি পুরস্কৃত হইতাম, ফার্স্ট হতাম অথবা সেকেন্ড হতাম, এভাবে সার্টিফিকেট দিতে, সার্টিফিকেট আছে আমার কাছে এখনও। তো এইভাবে যখন আমি পাশ করলাম এই স্কুলের থেকে পাশ করার পর আবার আব্বা মনে করলো যে তোমাকে তো সরোয়ার্দী, তখন ছিল সরোয়ার্দী কলেজ, আর তা ছিল জগন্নাথ কলেজ, এই জায়গায় ভর্তি করে দেবো বাসার সাথে। আমার ইচ্ছা ছিল না, কারণ আমি এটা খুব ভালো ছাত্র ছিলাম না। ম্যাট্রিক পাস করছি, কিন্তু খুব যে ভালো ছাত্র তা না, মানে আমি ক্লাসে মনোযোগী ছাত্র ছিলাম না। তারপর আমি আর্ট কলেজ তো চিনতাম না, তো ইচ্ছা ছিল যে আর্ট কলেজে ভর্তি হবো। আর্ট কলেজের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, আমি শিল্পকলা একাডেমিটাকে মনে করতাম আর্ট কলেজ। যখন আমি স্কুলে পড়ি তখন একজন ভদ্রলোক, তার নাম হলো ইমদাদ, উনি যাওয়ার পথেই তারে দেখতাম যে সে অনেক সুন্দর সুন্দর ছবি আঁকে, সিনেমার বিভিন্ন রকম পোস্টার এগুলি করে। তা আমি মাঝে মাঝে ওই জায়গায় দাঁড়িয়ে দেখতাম, খুব ভালো লাগতো। তো আমি যখন দাঁড়িয়ে দেখতাম তখন সে আমার বললো, কী বাবা তুমি কি ছবি আঁকবে, ছবি আঁকা ভালো লাগে? আমি বললাম হ্যাঁ, তুমি আসো, ভিতরে আসো। তো ওইভাবে তার সাথে আমার পরিচয় হয়, এবং ওই জায়গায় আমি বেশ অনেকদিন কাজ করি, সিনেমার পোস্টার, তারপর সুপার, তারপরে যে সিনেমার টাইটেল, সিনেমা শুরু হওয়ার আগে নাম ঠামগুলি এগুলো হাতে রাখা হতো, তা আমি ওগুলো অনেক কাজ করছি। এতটুকু আশা সিনেমা তখনকার আমলে, ওইটার টোটাল টাইটেলটা আমার হাতে রাখা। কোন ক্লাসে থাকেন তখন মনে হয় ক্লাস 10 কি 9 এরকম, ঠিক খেয়াল নেই আমার, এইভাবে আর কি। তারপরে যে আর্ট কলেজ তো চিনলাম, যা ঘোরাফিরির পরে আর্ট কলেজ চিনলাম। আর্ট কলেজ চেনার পরে আর্ট কলেজে গেলাম, গিয়ে দেখি যে খুব সুন্দর, মানে আমার কল্পনার বাইরে, এত ভালো লাগলো যে এত সুন্দর বাগান, কত বড় এরিয়া, বিল্ডিং কত সুন্দর। কারণ আমরা তো ওল্ড টাউনে থাকি, তো ওর অত সুন্দর পরিবেশ দেখে আমার মাথা চক্কর দিচ্ছে যে এত সুন্দর, আমি ভর্তি হতে পারবো। আমি ছেলেপেলেগুলো দেখতাম ছবি আঁকতেছে, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই জায়গায় ভর্তি হলে কী কী করতে হয়। তখন একজন আমাকে বললো যে তুমি কি ছবি আঁকো? আমি বললাম হ্যাঁ আঁকি। একটা কাগজ দিলাম আমাকে, দিয়ে বলে যে তুমি টোন দাও তো। তো টোন ব্যাপারটা কি আমি তখন জানতাম না। তখন আমি বললাম যে আমি তো জানি না টোন কী। তা আমার দেখিয়ে দিল যে এভাবে পেন্সিল দিয়ে বসো। তা আমার একটা কাগজ দিলে, পেন্সিল দিলে, আমি আবার ওভাবে বসলাম, বসার পরে বলে না হবে। তা আমি খুব আনন্দিত হলাম, বাহ, প্রথমে এসে বললো হবে। সে, তার নাম হলো অদূত ভাই, মারা গেছেন, আমার 2 বছরের সিনিয়র ছিল। তো আমি তার থেকে একটু উৎসাহিত হই। সে পুরান টাউনের ছেলে, কলকাতায় থাকতো। তার ভাই আবার কারুপ্রীতের মালিক ছিল, কারুপ্রীত অ্যাডভার্টাইজিং ফার্মে, তার ভাইও আর্টিস্ট। যাই হোক, তারপর আমি প্রিপারেশন নিলাম, বলে কলেজে ভর্তি হবো। কী কী পরীক্ষা, একটা হলো ড্রয়িং, আর একটা হলো ডিজাইন, আর একটা হলো ভাইবা, ড্রয়িং, ডিজাইন, ভাইবা, আর ইংলিশ। ড্রয়িং দিল আমাদের একটা কলসি আঁকতে, গোল, আমি সাধারণ ব্যাপার, কলসি এঁকে দিলাম। ডিজাইন দিল, ডিজাইনও করলাম।
তো ভাইবার সময় আমার সবাই জিজ্ঞেস করলাম কী কী জিজ্ঞেস করলো, অনেক কিছু জিজ্ঞেস করে এইটা এটা এই। আমি বাংলাদেশের আর্টিস্টের নামও জানতাম না, তখন যে আমাদের সিনিয়র টিচাররা ছিল তাদের নামও আমি জানতাম না ঠিক মতো। জয়নাল আবেদিন নাম শুনতাম কিন্তু তাদের দেখিনি। তো ওই জায়গায় ভাইবার জন্য সব প্রিপারেশন নিলাম, বিদেশি আর্টিস্টের নাম শিখলাম, বাংলাদেশে কী কী আর্টিস্ট আছে তাদের নাম শিখলাম, মুখস্থ করলাম। তো তারপরে এক্সিবিশন তো আগে দেখিনি, তা আবার জিজ্ঞেস করে এক্সিবিশন দেখছো, তা আমিও কী করে নিলাম, হ্যাঁ আমি দেখছি। কোথায় দেখছি, আমি তো এই যে কলেজে দেখছি, এরকমভাবে শিখে নিলাম। কিন্তু যে আমি ইন্টারভিউতে গেলাম দেখি সব স্যারেরা গোল হয়ে বসে আছে চানের মতো, মাঝখানে একটা চেয়ার। আবার বড় ভাইরা আমার বলবে যে স্যাররা যা বলবো তা তুমি করো, কোনো কিছু না করো না, হা করো, যা বলবে সুন্দর মতো উত্তর দিবা। স্যাররা বসতে বললো, বসলাম। বসার পরে তখন আমাকে জিজ্ঞেস করে তোমার নাম কি, এই না বললাম। এটা জিজ্ঞেস করছিল বাসের স্যার। তারপরে বলে তুমি কি সিনেমা দেখো, আমি দেখি। কোন নায়ক ভালো লাগে, বললাম না তো নাই, তো বলতে হয়। বললাম কোন নায়িকা ভালো লাগে, তখন আমি বললাম স্যার আমাকে নেবেন না। আমি ভয় পেয়ে গেলাম যে এত কিছু শিখে গেলাম, কিছু জিজ্ঞেস করে না। সে বলে কি সিনেমা দেখাও, কোন নায়ক ভালো লাগে, কোন নায়িকা ভালো লাগে। যাই হোক আমি বললাম স্যার আমাকে নেবেন না। যাও 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 যাও, যদি চান্স পাও বাড়িতে চিঠি যাবে। আমার কিচ্ছু জিজ্ঞেস করলো না। তা আমি মন খারাপ করে বেড়ে আসলাম। বাইরে যখন আসি তখন ছেলে মেয়েরা আমার বললো কী জিজ্ঞেস করলো, কী জিজ্ঞেস করলো। তাই আমি বললো ভিতরে যাও, গেলে বুঝতে পারবে। মন খারাপ করে চলে আসছি। বাসায় এসব মনটাও ভালো না, মানে এত সুন্দর কলেজ ভর্তি হবো চিন্তা করে গেছি। পরীক্ষাও আমার জানার মতো ড্রয়িং ডিজাইন ভালো করছি, কিন্তু ভাইবাতে কিছু জিজ্ঞেস করবো না, মানে আমাকে নেবে না। আর ঢাকার ছেলে আমি, নেবে না। বললো যে 15 দিন পরে যদি চান্স পাও 15 দিনের মধ্যে বাড়িতে চিঠি যাবে। তো বাসা এসে খালি ওই হিসাবই করলাম যে কবে 15 দিন হবে। তো দেখতে 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 একদিন দেখে যে একটা পোস্ট কার্ড, তখন পোস্ট কার্ড ছিল, পোস্ট কার্ডের মধ্যে চারুকলা থেকে চিঠি আসছে তুমি তাড়াতাড়ি ভর্তি হওয়ার চান্স পেয়েছো। আমি এটা পেয়ে একদম তারপরের দিনে গিয়ে ভর্তি হয়েছি। এইভাবে আমার কলেজে ভর্তি নিটা। ক্লাসে তো আমাদের সিস্টেমটা সচরাচর যারা ক্লাস করতো তার থেকে একটু ডিফারেন্ট ছিল। আমাদের আগে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তারপরে প্রি ডিগ্রি, এটা তারপর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে গিয়া বিএফএ। তা আমার আমিনুল ইসলাম স্যার, ওনাকে আমরা পেয়েছিলাম ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। কিন্তু স্যারের যে পরিকল্পনা সেটা আমরা তো জানতাম না। স্যার আমাদের 2 বছরের ক্লাস নিয়েছে। তো স্যার আমাদের আলাদাভাবে একটা শিক্ষা দিতে চাইছিল মনে হয়। এখন স্যারই এটা, স্যারের চিন্তা চেতনা স্যাররা ভালো জানে, আমরা জানতাম না। আমরা ছাত্র, আমাদের নিয়ে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা কাজ করে। এক লাইনের ড্রয়িং, ফিগার ড্রয়িং, আবার কুইক ড্রয়িং, ফিগার ড্রয়িং, ওয়াশ, ওয়াটার কালার ওয়াশ, একবারে উপরের থেকে নিচ পর্যন্ত করো, আবার বিভিন্ন লাইন দিয়ে ডিজাইন করো, মানে বিভিন্ন, মানে স্ট্রেট লাইন না, বিভিন্ন রকম শেপ দিয়ে। তো এইগুলি সে শেখাতে ছিল। শিখিতে কিন্তু 2 বছর আমরা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমি জানি না সে আর আমাদের ক্লাস নেয়নি। সেকেন্ড ইয়ার পর্যন্ত নিয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার। থার্ড ইয়ারে গিয়ে আর সে আর ক্লাস আমাদের নেয়নি। তারপর তো স্যারের চিন্তা কী ছিল পরে জানতে পারছি যে স্যার চেয়েছিল আমাদের এই গ্রুপটাকে, আমাদের 69 ব্যাচটাকে সে আলাদাভাবে একটা কিছু তৈরি করবে। ফিফথ ইয়ার নেওয়ার ইচ্ছা ছিল এতটুকু, কিন্তু পলিটিক্যাল না, ওই সিনিয়রদের ভিতরে একটা জেলাসি থাকে বিভিন্ন রকম, ওসব কারণ হয়তো তারা এই বিধার থেকে অব্যাহতি দিচ্ছে না। তখন চারুকলা পড়লে যে কী হবে আবার কী হব সেটা নিয়ে সেটা চিন্তা ভাবনা করতাম না। কিন্তু ছবি আঁকার নেশা ছিল, ছবি আঁকবো, ভালো ছবি আঁকবো, এই একটা বিরাট নেশা ছিল। এবং স্যারদের থেকেও আমরা অনেক হেল্প পেয়েছি, এবং স্যাররাও আমাদের জন্য করেছে, ছবি আঁকার জন্য অনেক টাকা দিত। আমরা রাত দিন ছবি আঁকতাম, সারাদিন ছবি আঁকার পরও সন্ধ্যার পরে কমলাপুর স্টেশন অথবা সদরঘাট স্টেশনে গিয়ে ড্রয়িং করতাম। মানুষ বসে থাকতো, অপেক্ষা করতো, তাদের ড্রয়িং করতাম। তা বাড়িতে আসতাম তখন রাত্রে প্রায় 11টা অথবা 12টার সময় বাসায় চলে আসতাম। প্রথম ছবি এটা স্টুডেন্ট লাইফে ছবি বিক্রি হয়েছে, খুবই কম দাম ছিল এগুলো, হয়তো 75 টাকা, 50 টাকা ওয়াটার কালার। তারপরে আমার অ্যানুয়াল এক্সিবিশনে
আমাদের যখন আমি ফাইনাল ইয়ারে পড়ি তখন ওই এক্সিবিশনে একটা আমাদের রব উঠে গেল যে আমাদের ক্লাসের সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল না, মানে সম্পর্ক কি, আমি তাদের সাথে চলতাম না, আমি চলতাম সব আমার সিনিয়রদের সাথে। যেমন আমার 1 বছরের সিনিয়র শাহাবুদ্দিন আর আমি একসাথে বাইরে গিয়ে কাজ করতাম। তারপরে আপনার এই যে হাসি চক্রবর্তী, শেখর, চন্দ্রশেখর, তারপরে এদের সাথে আমাদের আড্ডা ছিল। কিন্তু আমার ক্লাসের সাথে আমার কোনো সময় আড্ডা অথবা তাদের সাথে একসাথে নিয়ে কাজ করা এই জিনিসটা ছিল না। একমাত্র ফাইনাল ইয়ারে ওঠার আগে এই সাধনার সাথে আমার পরিচয় হয় এবং সাধনা আমার সাথে আউটডোরে যেত। এছাড়া আর কারোর সাথে আমি আমার ক্লাসে আউটডোর করিনি। ভাবে তো আমি এটা খুব ক্লাসে কাজ করতাম না। তা আনোয়ার স্যারকে আমি একদিন বলছিলাম, আনোয়ার স্যার আমাকে বলছিল যে কে কবির কাজ করবো না কেন? আমি স্যার কাজ করি, কাজ দেখাও আমাকে। আমাকে স্যার এক কাজ করেন, আপনার গ্যালারিটা যদি আমাকে দেন আমি গ্যালারিতে কাজ রাখবো। ওই যে সামনের নিচে 2টা গ্যালারি আছে না, গোল গোল, ওই 2 নম্বর গ্যালারিতে আমি তখন তো এত সুন্দর ছিল না, জাস্ট গ্যালারিতে ছিল, এমনি একটা গোড়ানোর মতো করে রাখবো। আমি বললাম স্যার আপনি ওই গ্যালারিটা যদি আমাকে দেন, ওই জায়গায় আমি কাজ টাজ করে এনে রাখবো, আপনি দেখবেন। তা সে আমার সাথে সাথে চাবি দিয়ে দিল, চাবি দিয়ে বললো যে নেই চাবি নেই, কিন্তু তার কাজ দেখবো। তা আমি কাজ টাজ করে দিয়ে ওই জায়গায় নিয়ে রাখতাম। তো আমি মধুরিপাড়ে একবার ছবি আঁকলাম, শুনলাম যে আমাদের অ্যানুয়াল এক্সিবিশন হবে, তো সবাই নাকি বড় বড় ছবি আঁকতেছে। কী আঁকতেছে না আঁকতেছে শুনি, যে ঠেলা গাড়িতে করে ছবি নিয়ে আসবে। তো আমি ওই জায়গার মধুরিপাড়ে হাটবো, তখন তো ক্যানভাসের ছবি আঁকতে পারতাম না, ক্যানভাস কেনাও সম্ভব ছিল না, হাটবোর্ডে ছবি আঁকতাম। তো এই ছবি আমি আর মধুরিপাড়ে আঁকলাম, আঁকার পরে ল্যান্ডস্কেপ। তো ছবি এঁকে আমি নিচে রেখে আবার দেখতাম কীরকম লাগে ছবিটা। তো কিছুক্ষণের মধ্যে একটা কুকুর এসে পড়লো, কি ছবির উপর পেশাব করে দিচ্ছে। তো ওয়াইল্ড কালার জন্য কিছু একটা হয় না, পানি তো ওটা চলে গেছে। যাই হোক, ওটা পরে আবার এটার পরে একটু কাজ করলাম, কাজ টাজ করে ওই ছবিটির উপরে আমি ফার্স্ট হয়েছি ল্যান্ডস্কেপ। ওইটা কি কোনো ছবি আছে এটা? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আচ্ছা থাকলে হবে, মানে কালারের দিন ছিল না তো তখন, তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফাইনাল ইয়ার এটা? ফাইনাল ইয়ারে, আচ্ছা ফাইনাল 74-এ। আচ্ছা 74-এ তো এটা, তখন এই কালারের ছবি ছিল না। আর এখন তো ক্যামেরা ট্যামেরা সবই তো ফটোগ্রাফির মধ্যে, এগুলো আমরা চিন্তা করতাম না। এছাড়া আমার কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আছে, সেটা 2টা ছবি দিলাম অ্যানুয়াল এক্সিবিশনে। 2টা, একটা নিল হলো মিস্টার কুক, নাম মনে আছে আমার, ব্রিটিশ কাউন্সিলের হেড, যে উনি কিনে নিলেন। আর আরেকটা কে কিনছে, ও আরেকটা হলো যমুনা ওয়াইল না কি আছে, যেটা প্রাইজ পেয়েছিলাম, যমুনা ওয়াইলের মালিক না কে উনি কিনছিল। ওটা মনে হয় বেশি দাম না, হয়তো 1000, 1500 অথবা 1200 এই ধরনের টাকা হবে। তখন 1200-1500 টাকা অনেক অনেক ব্যাপার। তা যে ছবিটা মিস্টার কুক কিনছিলেন, তো উনি একদিন আমার বাসায় একটা চিঠি আসলো যে তোমাকে আমি ইনভাইট করছি, তুমি এত তারিখে আমার বাসায় তুমি আসবা। এই চিঠি পাওয়ার পরে আমি ভয় পেয়ে গেলাম, আর বাবা বিদেশে আমার এই চিঠি দিছে, আমি সাংঘাতিক ভয় পেলাম, মানে সত্য কথা যেটা। তা আমি আমার এক সিনিয়র বড় ভাইরে বললাম যে ইব্রাহিম তার নাম, ওই ছবি ঘরের মালিক। তো ওরে বললাম, কতগুলো ক্ষমতা থাকে, কানেকশন ছিল আমার সাথে ভালো। তো ওকে বললাম যে ইব্রাহিম ভাই, আমার তো ব্রিটিশ এক লোক দাওয়াত দিয়েছে, মিস্টার কুক, উনি ব্রিটিশ কাউন্সিলের হেড, তার বাড়ি ধানমন্ডি, যেতে হবে, কিন্তু আমার তো ভয় লাগে, আমি যাবো কী ব্যাপারে না কী ব্যাপারে ডাকছে। তা আমি ইব্রাহিমের সাথে করে নিয়ে গেলাম, গিয়ে দেখি যে বাংলাদেশে তখন সব বড় বড় লোকজন, যেমন ফেরদৌসুর রহমান আছে, তার হাজবেন্ড আছে, এরকম আরও অনেকে বড় বড় লোক। আমি যখন ভিতরে ঢুকলাম, সে আমার ওয়েলকাম করলো, মনে হলো যে আমি জানি কী একটা, আমি নিজে লজ্জা পেয়ে গেলাম, যে সবার সাথে পরিচয় করে দিল এবং আমার নিয়ে একটা আসন দিল, বসলাম। তারপর সে ফিল্ম শো করলো আর্টের উপরে, আমরা সবাই দেখলাম, দেখার পর সবার সাথে পরিচয় করে দিল যে এই ছবিটা ওনার, খুব ভালো ছবি, বিভিন্ন রকম কথা বলল। রাত্রেবেলা ডিনার দিল, ডিনার খেয়ে তারপরে ইব্রাহিমকে বললাম চলেন আমরা যাই।
তারপর আমার দুজন আবার তখন তো আমাদের গাড়ি টাড়ি কিছু ছিল না, ওই হেঁটে আস্তে 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 পরে একটা রিক্সা নিয়ে চলে আসছে। পাস করার পরে প্রথম চাকরিটা তো আমার আব্বা মারা যায় 74-এ, আমি চারুকলার থেকে পাস করা আগে। তা আমার পাস করা আমার ইচ্ছা ছিল যে বাইরে ঠারে চলে যাবো, গিয়ে ওই জায়গায় ছবি টবি আঁকবো, নানা রকম চিন্তা। আর তখন হাতও খুব ভালো ছিল। এর আগে আমি পাস করার পর কামরুল হাসানের আন্ডারে প্রায় 8-9 মাস কাজ করছি তার অ্যাসিস্ট্যান্ট মানে কি, ওই কবি দেখো তো ওই ছবিগুলি সব ঠিক আছে কিনা, রঙগুলি একটু গুঁড়ো করে দাও, ওই জায়গায় তুমি বসে থাকো, এই আর কি। আর স্যারে তো চুপচাপ তার টেবিলে বসে থাকতো, টুকটাক ড্রয়িং করতো, ওসব আমার জাস্ট এমনি রাখছে। আর আমি তো গেছি তাদের ফলো করতে, যে সে কীভাবে ছবি আঁকে, কী করে না করে, এগুলি জানার জন্য। কিন্তু আমার সামনে ছবি আঁকে না, কিন্তু আমার সামনে ড্রয়িং করে, ছোটো ছোটো ড্রয়িং করে, তুলি দিয়ে এই দিয়ে ড্রয়িং করে। তো প্রায় 7 মাসের মতো না 8 মাসের মতো তাদের জায়গায় ছিলাম। মাস গেলে আমার বেতন দিত 600 না কত টাকা করে দিত জানি, তার পকেট থেকে দিত। তো অনেক ছবি স্যারের কাগজের মধ্যে পোস্টার কালারের কাজ, সব রং শুকায় যেত, সেগুলি গুঁড়ো করে আসতাম, ওগুলো আবার ভিজে পড়লাম কাজ করতাম। 1-2টা কাজ না, তার বাক্স ভরা কাজ। খামার বলতে সব নামাও আর সব কিছু ঠিক করে আবার রাখো, আমিও নামাতাম আবার ঠিক করে রাখতাম। তো এইভাবে দিন চললো অনেক দিন। তো স্যারের কাছে থাকার পরে একটা আমার সুবিধা হয়েছিল, আমি তখন ছাত্র হিসাবে প্রথম একদম পাস করার পর স্যারের থেকে ড্রয়িংটা আমি আরও আয়ত্ত আনলাম। সেই ব্রাশিংয়ে যে ড্রয়িং করতে এটা করতে ওগুলি দেখতে দেখতে শিখছি, কিন্তু স্যারের থেকে আমি শিখতে পারিনি। স্যারে কীভাবে করে দেখতাম আর বাসায় এসে আমার একটু প্র্যাকটিস করতাম। তো ওইভাবে স্যারের মতো টান দিয়ে বিভিন্ন রকম ড্রয়িং করতাম। তা দেখলাম যে আমার একটা চাকরি করতে হবে, বিদেশ আর যাওয়া হবে না। তারপর কারুকৃত একটা ফার্ম ছিল মতিঝিলে, বাংলাদেশের নাম করা। কি কারুকৃত? সেই কারুকৃতে গেলাম। আমি বললাম যে আমি চাকরি করতে চাই, আমাকে চাকরি দিবেন? তো বললো ঠিক আছে, তোমার কি কাজটা আছে দেখাইতে পারো? আমি আমার তখন স্টেজ খাতা ছিল, আমি স্টেজ খাতা দিলাম। টিকা বললো না চলবে অসুবিধা নেই, তুমি এক কাজ করো, তুমি ওই সিটটার মধ্যে বসে যাও, ওই জায়গায় বসে তুমি কাজ করো, আমার কয় টাকা দিবে, কী কাজ করতে হবে না হবে কিচ্ছু বলবে না। তা আমি ওই জায়গায় ডেলি যাই, গিয়ে কাজ করি, বিভিন্ন রকম মেডেলের কাজ দিত আমার, আর্মিদের মেডেলের লেআউট, ওয়াটার ড্রয়িং করা, ওয়াটার কালারে সে লাইটিং শেড দিয়ে মেডেল তৈরি করতাম। 1 মাসের উপরে খালি মেডেলই করলাম, ডেলি 7টা 6টা 3টা 5টা করে মেডেল করতাম। মানে এইগুলি কোথায় কী কাজ লাগে তো সেগুলি আমি জানতাম। মাস গেল, মাসের পরে আবার দিন যায়, কিন্তু বেতন দেয় না। আমার তো কষার জন্য গেছি, তা আমিও কিছু বলি না, কারণ তারা সিনিয়র। তাই আমার মনটা খারাপ হয়ে গেলে, চাকরি করতে আসছি, বেতন দেয় না, কিছু দেয় না। তারপর আমি ওই জায়গা থেকে মন উঠে গেল, আমি যে না আর এটা কাজ করবো না, আমি বললাম। তা আমি অ্যাডবিজ একটা ফার্ম ছিল তখন, বাংলাদেশের নাম করা অ্যাডবিজ, হ্যাঁ, ADBIZ, অ্যাডবিজ, খুব নাম করা ছিল। সেই অদূত ভাই ছিল ওই জায়গায় চিফ ডিজাইনার তখন। ওই যে আমার বলছিল তুমি কি টোন দিতে পারো, কলকাতার বাড়ি। তো উনি ছিল ওই জায়গার মানে চিফ ডিজাইনার। তার গিয়ে বললাম যে অদূত ভাই, আমি একটু অসুবিধা হচ্ছে, আমার একটা চাকরি দরকার, চাকরি একটা দরকার। তো তুই চাকরি করবি? আমি হ্যাঁ। তো তুই ওই টেবিলে বসে যা। বড় বড় টেবিল ছিল 4-5টা, একটা টেবিল আমার দিয়ে দিল, যা। মালিকের সাথে কোনো আলোচনা করলো না, আমার ওই টেবিলে দিয়ে দিল, আমি ওই জায়গায় চাকরি দিয়ে দেয়। তারপর মালিক পক্ষ দেখলো আমাকে, ইমরুল চৌধুরী ছিল না, ইমরুল চৌধুরী ছিল একজন পার্টনার, আনিসুল হক ছিল এক ম্যানেজিং পার্টনার। তারা আমার দেখলো, আমার কাজটা দেখলো। আস্তে আস্তে একদিনে না, মানে 15 দিন 20 দিন 1 মাস আমার কাজটা দেখলো। দেখার পরে একটু মনে হয় ভালো লাগছে, আমার কাজে রেখে দিল পার্মানেন্ট করে। চিঠি দিয়ে আমার অ্যাডমিস থেকে চিঠি দিল, তুমি চাকরি পাইছো, তোমার চাকরি, তোমার বেতন 700 টাকা। তা আমি ওইভাবে কাজ করতেছি, কাজ করতে এটা কত সালে? এটা 75-এর শেষের দিকে হবে, নাকি 75-76-এর এরকম, মানে 76-এর শেষে অথবা 76-এর প্রথম দিক দিয়ে, আমার ঠিক মনে নেই। তো ওই জায়গায় আমি কাজ করতে
অদূত ভাইয়ের সাথে আমার কোনো ঝগড়া হয় না, কিছু হয় না, কারণ তার আমি বড় ভাইয়ের মতো মানি, প্রথম থেকেই আমি তার মানি। আর যেহেতু সে ফুল টাউনের আর আমার একটা উপকার করছে, কিন্তু আমার কাজের স্পিড ছিল অন্যরকম। যে কোনো কাজ দিলে, এখনও যে কোনো কাজ দিলে আমি কিন্তু ওই চিন্তা ভাবনা তো ভিতরে থাকেই। আপনি 2,000, 2,500, 3,000 টাকা আসলো, বুঝছেন? এই আস্তে আস্তে অদূত ভাই সাথে আমার হয়ে যায়, মানে সংঘর্ষ হয়ে যায়। যেমন একটা ক্লায়েন্ট একটা কাজ দিলে সেই কাজটা দেখা যায় অদূত ভাই করছে, আমিও করছি, দুইজনে করছি, দেখা যাচ্ছে আমারটা ওই জায়গায় অ্যাপ্রুভ হয়ে যায়। তো এইগুলির কারণে আর্টিস্ট তো মনের মধ্যে লাগে, কিন্তু সে আমার কিছু বলতো না। যাই হোক, সে আস্তে আস্তে করলো কি, একবার অফিস থেকে চলে গেল, কাজ করলো। তো গেল, তারপর আমারও দায়িত্ব দিল যে তুমি এখন এটা চালাবা। আমার অ্যাসিস্ট্যান্ট ছিল তখন 7জন 8জন ছেলে। আমিও আমার পরিচিত যারা ওই জায়গায় চাকরি করতে যেত, আমি ওই সিস্টেমে চাকরি দিতাম, মালিকের সাথে আলোচনা করতাম না। বলতাম যে বসে যাও, ওই টেবিলে বসো, ওইভাবে কাজ করতাম। তো এইভাবে করতে করতে লাস্টে আমি 12,000 না 12,000 টাকা, 14,000 টাকা ওই জায়গা পেতাম। কত সালে? ওইটা আপনার 92-90 দিকে। এবং আরেকটা সুবিধা ছিল আমার যখন টাকা লাগতো, মালিকের সাথে আমার এরকম এই ধরনের একটা লিঙ্ক হয়ে গেছিল, কাউকে বলতে হতো না। মালিককে বলতাম যে আমার টাকা নাই। আমার মালিককে আমি আনিসুল ভাই, আনিসুল হক তার নাম, মারা গেছে, তাকে আমি ভাই হিসাবে রাখতাম। সে আমার ছোটো ভাইয়ের মতো দেখতো। আমি বলতাম যে আনিস ভাই, আমার টাকা নাই, আমার টাকা প্রয়োজন, কত টাকা লাগবে? আমি বললাম 2,000 টাকা লাগবে, কথা 3,000 লাগবে। যাও অ্যাকাউন্টেন্টের কাছে যাও, দিয়ে বলো আমার কথা দিয়ে দিবে। কিন্তু সেটাকে আর আমার থেকে ফেরত নিত না। এইভাবে মাসে যত লাগতো, আমিও একটা ইচ্ছা করে বেশি নিতাম না, যদি না থাকতো তখন নিতাম। এইভাবে আমি কাটিয়েছি জায়গায়। এর মধ্যে আমার বিভিন্ন জায়গা থেকে চাকরি অফার আসছে, কিন্তু আমি আর কোনো জায়গায় চাকরি করিনি। ওই অ্যাডভিজেই প্রথম, অ্যাডভিজই শেষ। অ্যাডভিজ শেষ করার পরে চিন্তা করলাম যে নিজেরা কিছু করতে পারো কি না, নিজের একটা আবার ফার্ম দেওয়ার চেষ্টা করলাম। আমাদের অ্যাডভিজে যে কজন ছিল, এক্সিকিউটিভ, আমি, 3-4জন, কিন্তু আমরা এটা পারিনি। 2 বছর চেষ্টা করছি, তো পারিনি। লাস্টে আমি, আমার একটু বন্ধুরা ব্যবসা করতো, ওই ব্যবসাতে আমি ঢুকলাম। তখন ছবি আঁকার নাই, কিন্তু আমার 91-এ ছবির দিকে আমার কোনো মনোযোগী নাই, মানে বাঁচার চিন্তা, আমার বাঁচতে হবে, আমার চলতে হবে, মানে ছবি আঁকা ভুলে গেছি সোজা কথা। পেট ভরা থাকলে তো আমি ছবি আঁকবো, কিন্তু সাধনা আবার রেগুলার টুকটাক কাজ করতো। আমি আবার রেগুলার না, আমার মনে হইলো ওই শিল্পকলা এক্সিবিশন, ওই একটা কিছু করলাম, দিতাম, অ্যাপ্রুভ হয়ে যেত। ওই মাঝে মাঝে 2-1টা ছবি চান্স পেতো, যেমন ধরতো ন্যাশনাল এক্সিবিশনে। আর শিল্পকলা প্রথম দিকটা ন্যাশনাল এক্সিবিশনে আমাদের ছবি আছে, ক্যাটালগি আছে আমার। তো এইভাবে কাজ করতে করতে তো লাস্টে দেখলাম যে না, আর চাকরি করবো না, কিছু করবো না, ছবি আঁকবো। ছবির প্রতি একটা দুর্বলতা আসলো, কারণ একদিন আমি জামালের বাসায় গেলাম। জামাল আমার ছোটো, 4 বছরের জুনিয়র, আমার খুব মানে। জামালের বাসায় গিয়ে দেখি যে বাবা কি সুন্দর স্টুডিও, কত ছবি, আর খুব রসের ছেলে তো, রসের কথাবার্তি আমার খুবই করলো। আর তুলিও বউ, তুলিও আমার খুব আপন, আমার ছোটো বোনদের বান্ধবী, ওয়ারি থাকতো তুলিরা, এখান থেকে কাজ শুরু করতো। তো আমার অনেক আগে পরিচিত, তখন ওর বাসায় প্রায়ই যেতাম, মাঝে মাঝে সন্ধ্যার পরে আড্ডা দিতাম, ভালো লাগতো, খারাপ লাগতো না। তখন থেকে আমার মনে হইলো যে ছবি আঁকা দরকার। আর ছবি আঁকা যে দরকার, ছবিও তো আঁকতে পারি না। ওই স্টুডেন্ট লেভেল যেই একটা হাতের স্পিড এবং মনের যে একটা ছিল, ওই জিনিস তো নাই। কমার্শিয়াল কাজ করতে করতে তো জগৎ এসে বসছে। ব্রাশ কীভাবে টানতে হয়, ব্রাশ রং কীভাবে মিশতে হয়, সব তো মানে নেগেটিভ কাজ করতাম, অপোজিট কাজ করতাম এক ফর্মে। তখন আমি সাধনার একদিন বললাম যে ছবি আঁকার খুব ইচ্ছা হয়, কিন্তু রং ঠং কীভাবে ব্যবহার করবো, আমি তো পারি না। ও আমার হেল্প করছে যে ধর তুমি করো, তুমি এইভাবে কাজ করো। তখন থেকে আমি আবার এই, কত সাল থেকে আবার শুরু করলেন? এটা 92 লাস্টের দিকে থেকে আবার শুরু। হ্যাঁ, 92 লাস্টের দিকে, মানে ফুল টাইম আর্টিস্ট হয়ে গেল। তার আগে টুকটাক করতাম, মানে প্র্যাকটিস। এর কি ব্যবসাও করছেন এই সময়? ব্যবসা দিনের বেলা, সন্ধ্যার পরে রাত 11টা 12টা পর্যন্ত চলে যেতাম। তখন তো বসকম ছিল, পারছি।
কোনো অসুবিধা লাগতো না, মাটির মধ্যে বসে পেন্টিং সমানে চালাই দিতাম। তো এইভাবে করতাম। তারপর 94-এ এক্সিবিশনও করলাম। 94-এ এক্সিবিশন করলাম, সবাই দেখি যে ভালোই তো বলে, খারাপ তো বলে না। নবী সাহেবের গেছিল, তার চিফ আছে, ভালোই বলে। তো আমি তো মনে করলাম যে ভালো যখন বলে তো ছবি মনে আঁকতে পারবো, মানে টেস্ট করলাম এক্সিবিশনটা করে। তারপর যে ছবি আঁকি, এখন আঁকতেছি। এখন তো পুরোপুরি একেবারে শুরু। হ্যাঁ, 94-এর থেকে যে এক্সিবিশন করলাম, তার আগে 2 বছর 3 বছর ছবি আঁকছি। আর 94 থেকে রেগুলার ছবি আঁকি।